আজকে আমি ক্লাস 4-এর পরিবেশ বইয়ের আবহাওয়া এবং বাসস্থান যে চ্যাপ্টারটা আছে সেটা পড়াবো। তবে এটা কিন্তু আমি বই থেকে পড়াবো না, এটা বোঝাবো খাতায়। তোমরা সবাই এই অধ্যায়টা পড়ার আগে যেটা আমি বলছি ভালো করে মন দিয়ে শুনবে। এইটা শোনার পর তারপর বইটা পড়বে, দেখবে তোমাদের এই বইতে বুঝতে কোনো কিচ্ছু অসুবিধা হবে না এবং এখান থেকে যা যা প্রশ্ন আসবে পরীক্ষায় সবই খুব সুন্দরভাবে তোমরা পরীক্ষায় উত্তর করে আসতে পারবে। তাহলে আমাদের পড়া শুরু করা যাক। দেখো এখানে পরপর প্রশ্নগুলো দেওয়া আছে, এইভাবে আমি পড়াবো। তা প্রথম টপিকটা আছে যে বায়ুমণ্ডল বলতে কী বোঝো। এই বায়ুমণ্ডল বলতে কী বোঝে এটা আমরা প্রথমে শিখব। দেখো বায়ুমণ্ডল হলো আমাদের পৃথিবীতে যে গ্যাসীয় আবরণ আছে, পৃথিবী পৃষ্ঠের ওপরে যে গ্যাসের আবরণ আছে তাকেই কিন্তু আমরা বায়ুমণ্ডল বলি। অনেক দূর পর্যন্ত এই বায়ুমণ্ডল বিস্তৃত। এই বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন গ্যাস মিলেমিশে আছে একসঙ্গে। শুধু যে গ্যাস, বিভিন্ন রকম গ্যাস এখানে আছে তাই নয়, এই বায়ুমণ্ডলের সঙ্গে আছে নানা রকম ধূলিকণা এবং জলীয় বাষ্প। এই বিভিন্ন ধরনের গ্যাস যারা আছে সেগুলো কি কি? অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, এছাড়াও অনেক নিষ্ক্রিয় গ্যাস যেমন নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হয়তো এই নামগুলো তোমাদের কাছে নতুন হতে পারে, কিন্তু এইগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এই সমস্ত গ্যাস মিলেমিশে বায়ুমণ্ডল গঠন করে। তবে এই বায়ুমণ্ডল যে বিভিন্ন ধরনের গ্যাস নিয়ে মিলেমিশে একসঙ্গে গঠন করছে, এই বায়ুমণ্ডলের সমস্ত গ্যাস কিন্তু বিভিন্ন রকম, কেউ হালকা হয়, কেউ ভারী হয়। এই গ্যাস যত হালকা হবে সেই গ্যাস তত উপরে উঠবে। আমরা যেই জায়গাটায় পৃথিবীতে বসবাস করি, আমাদের আশেপাশে যেই ধরনের গ্যাসগুলো থাকে সেইগুলো কিন্তু অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এইগুলো। কিন্তু হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, নাইট্রোজেন এই সমস্ত গ্যাসগুলো অনেক হালকা হওয়ায় এরা কিন্তু পৃথিবী পৃষ্ঠের ভূপৃষ্ঠের কাছাকাছি কিন্তু এরা থাকে না, এরা অনেকটা উপরে থাকে। কারণ গ্যাস যত হালকা হবে গ্যাস তত উপরের দিকে চলে যাবে। আমরা যেখানে বসবাস করি ভূপৃষ্ঠের কাছাকাছি এলাকায়, এখানে সাধারণত অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা এই সমস্ত জিনিসগুলো থাকে। তাহলে দেখো 1 নম্বর প্রশ্নটা আমাদের হয়ে গেল। এইবার দেখো দ্বিতীয় প্রশ্নে বলছে যে বায়ু কী ধরনের পদার্থ। এটা কিন্তু আমরা 1 নম্বর প্রশ্ন পড়তে পড়তেই বলে দিয়েছি, বায়ু হলো মিশ্র পদার্থ। কারণ এখানে বিভিন্ন গ্যাস মিলেমিশে একসঙ্গে রয়েছে। শুধু বিভিন্ন গ্যাস নয়, জলীয় বাষ্প, ধূলিকণা এরাও কিন্তু মিলেমিশে আছে, তাই বায়ু হলো মিশ্র পদার্থ। 3 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলেছে যে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান কি কি। উপাদান সেগুলোই যেগুলো নিয়ে বায়ুমণ্ডল গঠিত হয়। একটু আগেই বললাম বায়ুমণ্ডল গঠিত হয় বিভিন্ন ধরনের গ্যাস নিয়ে, তার মধ্যে কিছু কিছু নিষ্ক্রিয় গ্যাসও আছে। বিভিন্ন ধরনের গ্যাস যেমন কি অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এই গ্যাসগুলো। এছাড়া আছে জলীয় বাষ্প, ধূলিকণা। তারপরে আছে কিছু নিষ্ক্রিয় গ্যাস, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা সবাই হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান। তাহলে 3 নম্বর প্রশ্নটাও কিন্তু আমরা করে ফেললাম। এবার আমি তোমাদের কিছু ছক দেখাবো একটা। আচ্ছা, তার আগে আর একটা কথা বলে দিই। এই যে বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন গ্যাস তোমরা দেখছো, যেমন প্রথমেই বললাম অক্সিজেন। এই অক্সিজেন গ্যাস কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা জানো আমরা যে শ্বাসকার্য চালাই যে গ্যাসটা দিয়ে, সেটা কিন্তু এই অক্সিজেন গ্যাস। আবার এই অক্সিজেন গ্যাসই আবার আগুন জ্বলতে সাহায্য করে। কি অদ্ভুত ব্যাপার দেখো। আবার এই পৃথিবীতে জীবের মধ্যে যেমন প্রাণীরা আছে, ঠিক সেরকম অনেক উদ্ভিদও আছে। তো আমরা যেমন প্রাণীরা যেমন অক্সিজেন গ্যাস দিয়ে শ্বাসকার্য চালায়, ঠিক সেরকম উদ্ভিদ তাদের খাদ্য যখন তৈরি করে তখন কিন্তু পরিবেশ থেকে ওরা কার্বন ডাই অক্সাইড গ্যাসটা নিয়ে নেয়। বুঝতে পারছো? আমরা যে অক্সিজেন গ্যাস পরিবেশ থেকে নিচ্ছি
তার পরিবর্তে আমরা কিন্তু শ্বাসকার্যের সময় কার্বন ডাই অক্সাইড গ্যাস পরিবেশে ছেড়ে দিচ্ছি, আর সেই গ্যাস উদ্ভিদ আবার টেনে নিচ্ছে খাদ্য প্রস্তুত করার সময়। তার পরিবর্তে উদ্ভিদ আমাদের পরিবেশে অক্সিজেন ফিরিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু পরিবেশের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের একটা ভারসাম্য বজায় থাকছে। এবার তোমরা যে ছবিটা দেখাচ্ছি সেটা লক্ষ্য করো, এই ছবির মধ্য দিয়ে আমরা দেখিয়ে দিতে পারছি যে কিভাবে আমাদের পৃথিবীতে, অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস তাদের ভারসাম্য বজায় করে রেখে চলেছে। অর্থাৎ আমরা অক্সিজেন গ্যাসও কমে যাচ্ছে না পরিবেশ থেকে, আবার কার্বন ডাই অক্সাইডও কিন্তু কমে যাচ্ছে না। দেখো বুঝিয়ে দিচ্ছি, এই যে প্রাণীরা মানে কি, আমরা বা আমাদের মতো যারা প্রাণী আছে, গরু, ছাগল, বাঘ, টিকটিকি, যারা প্রাণী, সেই সমস্ত প্রাণীরা কি করছে, অক্সিজেন কিন্তু পরিবেশ থেকে নিয়ে নিচ্ছে। এই অক্সিজেন তারা গ্রহণ করছে কখন, যখন তারা শ্বাসকার্য করছে। সুতরাং নিঃশ্বাস প্রশ্বাস শ্বাসকার্য চালানোর সময় যে আমরা অক্সিজেন গ্রহণ করছি, এই অক্সিজেন তো কমে যাওয়ার কথা, কিন্তু অক্সিজেন কিন্তু পরিবেশ থেকে কমে যাচ্ছে না। কেন কমছে না, কারণটাকে বলে দিচ্ছি, ভালো করে দেখো। আমরা যে পরিবেশ থেকে শ্বাসকার্যের সময় অক্সিজেন গ্রহণ করছি, তার পরিবর্তে আমরা কিন্তু পরিবেশে একটা বিষাক্ত গ্যাস ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আমরা যখন প্রশ্বাস ছাড়ছি আমরা তখন আমাদের নাক থেকে, শরীর থেকে কিন্তু কার্বন ডাই অক্সাইড বিষাক্ত খুব, সেটা পরিবেশে মুক্ত হচ্ছে। পরিবেশের কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ার কথা, আর আমরা যেহেতু অক্সিজেন গ্যাস পরিবেশ থেকে নিয়ে নিচ্ছি, এটা কমে যাওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে না। কেন হচ্ছে না, তার কারণ হচ্ছে এই যে গ্যাস আমরা পরিবেশে মুক্ত করলাম, ছাড়লাম, সেই গ্যাসটা কিন্তু আবার পরিবেশ থেকে টেনে নিচ্ছে কে না, উদ্ভিদেরা। কখন, তারা যখন খাদ্য তৈরি করছে, সেই সময় তারা আমাদের দ্বারা ছাড়া এই বিষাক্ত গ্যাসকে তারা নিজেদের শরীরের মধ্যে টেনে নিচ্ছে, যার ফলে এই গ্যাস কিন্তু পরিবেশে বাড়ছে না। উদ্ভিদ নিজেদের শরীরে খাদ্য প্রস্তুত করার সময় এই কার্বন ডাই অক্সাইড টেনে নিচ্ছে ঠিকই, তার পরিবর্তে এরা আর একটা কাজ করছে কি না, পরিবেশে অক্সিজেন গ্যাস ছাড়ছে। দেখো, যার ফলে অক্সিজেন গ্যাস কমছে না, আবার এই অক্সিজেন গ্যাসই কিন্তু আমরা বা প্রাণীরা টেনে নিচ্ছি শ্বাসকার্যের সময়। সুতরাং এই যে পদ্ধতি, এই যে একটা গোলভাবে ঘুরছে, এই চক্রটার মাধ্যমে পরিবেশের মধ্যে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় থাকছে। আবার যে অক্সিজেন আমরা শ্বাসকার্য চালাচ্ছি, সেই অক্সিজেনে কিন্তু আবার আগুন জ্বলতে সাহায্য করে। ঠিক আছে, আবার দেখো, আগুন জ্বললে কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরোয়, বুঝতে পারছো? আবার এই কার্বন ডাই অক্সাইড গ্যাস উদ্ভিদ টেনে নিচ্ছে খাদ্য তৈরি করার সময়, আবার উদ্ভিদ পরিবেশে অক্সিজেন ছেড়ে দিচ্ছে, সেই অক্সিজেন আমরা নিচ্ছি শ্বাসকার্যের সময়, আমরা পরিবেশে কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, আবার সেই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ টেনে নিচ্ছে। এইভাবে পরিবেশের মধ্যে একটা চক্র সব সময় আবর্তিত হচ্ছে, আর এই চক্রের জন্যই কিন্তু পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রয়েছে। এবার লক্ষ্য করো, তোমাদের আর একটা ছক দেখাচ্ছি। এখানে একটি ছক আছে, সেখানে কি লেখা আছে, বাতাসের উপাদানের নাম দেওয়া আছে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প আর ধুলোকণা। আর কি বলেছে না, কোথায় বেশি থাকে কোথায় কম থাকে। অর্থাৎ অক্সিজেন এটা কোথায় বেশি থাকবে, এটা অবশ্যই অক্সিজেন বেশি থাকবে সেখানে গ্রামাঞ্চলে, কারণ এখানে উদ্ভিদের পরিমাণ অনেক বেশি, গাছপালার পরিমাণ অনেক বেশি, সেই জন্য অক্সিজেন গ্যাস কিন্তু গ্রামাঞ্চলে বা গ্রামের দিকে বেশি থাকে। উল্টো দিকে কি, শহরে যেহেতু গাছপালা কম, তাই এখানে অক্সিজেনের পরিমাণ কম হবে, কারণ পরিবেশে কিন্তু অক্সিজেন যোগান দেয় সবুজ উদ্ভিদ। এবার দেখো, উল্টো জিনিসটা হয় কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে। যেহেতু গ্রামের দিকে কলকারখানা বেশি, গাড়ি ঘোড়া বেশি চলে, গাড়ি ঘোড়ার ধোঁয়া কার্বন ডাই অক্সাইড যুক্ত ধোঁয়া, সেই কারণে শহরাঞ্চলে কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস বিষাক্ত খুব, এই গ্যাস কিন্তু বেশি থাকে। উল্টো দিকে দেখো, গ্রামাঞ্চলে কিন্তু সেরকম গাড়ি ঘোড়াও চলে না যে বিষাক্ত গ্যাস বেরোবে, আবার কলকারখানাও নেই যে দূষিত গ্যাস বেরোবে, সেই জন্য গ্রামাঞ্চলে কিন্তু কার্বন ডাই অক্সাইড কম থাকে। উল্টো দিকে দেখো, জলীয় বাষ্প বা জলীয় কণা, এটা কোথায় বেশি থাকবে,
এটা তো জল বাষ্পে পরিণত হওয়ার সময় তো জলীয় বাষ্প তৈরি হয়। জলের পরিমাণ কোথায় বেশি? গ্রামাঞ্চলে বেশি, যেখানে পুকুর, খাল, বিল, নদী অনেক বেশি পরিমাণে আছে শহরের তুলনায়। সেই জন্য জলীয় বাষ্প কিন্তু বাতাসের মধ্যে গ্রামে সব থেকে বেশি থাকে। যেহেতু শহরে জলাশয়ের সংখ্যা কম, পুকুর ঘাট, পুকুর, নদী বেশি নেই, সেই জন্য গ্রামে শহরে কিন্তু জলীয় বাষ্প অনেক কম থাকে। উল্টো দিকে ধুলোকণা মানেই কি? পলিউশন। শহরে কিন্তু এটা অনেক বেশি, যেহেতু এখানে যানজট বেশি। উল্টো দিকে গ্রামে ধুলোকণার পরিমাণ অনেক কম। তাহলে এবার আমরা আবার ওই প্রশ্নপত্রের মধ্যে চলে আসি। তাহলে এবার দেখো, আমরা তো বুঝলাম যে বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাস আছে তার মধ্যে অক্সিজেন গ্যাস আমরা অক্সিজেন গ্যাসের সাহায্যে আমরা শ্বাসকার্য চালাই। অক্সিজেন গ্যাস দিয়ে আমরা আগুন জ্বালতে সাহায্য করি। আর কি হয় না, কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে উদ্ভিদ তার খাদ্য প্রস্তুত করে। ঠিক আছে। এছাড়াও এবার যদি প্রশ্ন হয় যে কোন গ্যাস সবথেকে বেশি পরিমাণে থাকে, এর উত্তর হবে কিন্তু নাইট্রোজেন গ্যাস। এই নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে থাকে, যদিও আমরা যে জায়গায় থাকি ভূপৃষ্ঠের কাছাকাছি, এইখানে কিন্তু নাইট্রোজেন গ্যাস সেরকম তুমি পাবে না। হালকা হাওয়ায় এই গ্যাস উপরের দিকে থাকে। আর সবথেকে কম পরিমাণে থাকে কোন গ্যাস বায়ুমণ্ডলের? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যেটা উদ্ভিদ শোষণ করে নেয় খাদ্য প্রস্তুত করার সময়। আবার এই যে নাইট্রোজেন গ্যাসের কথা বললাম, এই নাইট্রোজেন গ্যাস কিন্তু আমাদের শরীর গঠনের পক্ষে মূল উপাদান। এই নাইট্রোজেন ছাড়া আমাদের শরীর কিন্তু গঠন হতে পারবে না। এবার চলে আসি আমরা দেখো পরের প্রশ্নে, যে মেঘ কিভাবে তৈরি হয়। 4 নম্বর প্রশ্ন, মেঘ কিভাবে সৃষ্টি হয়। তোমরা জানো আকাশে যখন মেঘ তোমরা দেখবে, বিভিন্ন রকমের মেঘ দেখতে পাও। কখনো মেঘের রং সাদা, পেঁজা তুলোর মতো, আবার কখনো মেঘ হয় ঘন কালো, আবার কখনো ফ্যাকাশে রঙের মেঘ হয়। ঠিক আছে। এই মেঘের এরকম এক এক সময় এক এক রকম রং হয় কীভাবে, আর মেঘ তৈরি বা কীভাবে হয়, এবার এটা আমরা জানবো। দেখো, সূর্যের আলোতে সব সময় কী হচ্ছে, নদী, নালা, পুকুর, খাল, বিল, এরা দিনের বেলায় সব সময় সূর্যের আলো কন্টিনিউ পাচ্ছে। এবং এভাবে সূর্যের আলো পেতে পেতে পৃথিবীর যে সমস্ত জলাশয় আছে, সেই জলের উপরিতল গরম হয়ে যাচ্ছে। আর উপরিতল যখন গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে সেই উপরিতল থেকে বা জলের উপরিভাগ থেকে জল কিন্তু বাষ্পে পরিণত হচ্ছে। আর বাষ্পে পরিণত হয়ে সেটা পরিবেশে গ্যাস হিসেবে মিশে যাচ্ছে, ওপর দিকে উঠে যাচ্ছে হালকা হয়ে। আর এটা যখন পরিবেশে মিশে যাচ্ছে, তখন উপরে ওঠার সময় এই জলীয় বাষ্প পরিবেশের মধ্যে থাকা ধূলিকণাকেও সাথে করে নিয়ে যাচ্ছে। এই জলীয় বাষ্প ধূলিকণাযুক্ত, অর্থাৎ ধূলিকণাযুক্ত জলীয় বাষ্প যেটা পরিবেশে মিশে যাচ্ছে, সেটাই কিন্তু ওপরে গিয়ে মেঘে পরিণত হচ্ছে। সুতরাং এই মেঘের মধ্যে কিন্তু দুটো জিনিস থাকছে, একটা কি জলীয় বাষ্প, অন্যটা হচ্ছে ধূলিকণা। তাহলে এবার আমরা বলি যে মেঘের রং এক এক সময় এক এক রকম হচ্ছে কীভাবে। দেখো, মেঘের মধ্যে জলীয় বাষ্প আর ধূলিকণা আছে, এটা তো আমরা বুঝলাম। এবার এই জলীয় বাষ্পের পরিমাণ এবং জলীয় বাষ্পের প্রকৃতির ওপর নির্ভর করে মেঘের কালার নির্ভর করছে। মেঘের মধ্যে জলীয় বাষ্প যদি ছোট ছোট হয় এবং তার পরিমাণ যদি কম হয়, তাহলে সেই মেঘের রং কিন্তু হয় সাদা। সেই মেঘ হালকা হয় এবং সহজেই ভেসে বেরিয়ে চলে যায়। এই মেঘে কিন্তু বৃষ্টি ঘটানোর সম্ভাবনা থাকে না। কিন্তু মেঘ আমরা জানি যখন পাশাপাশি আসে, তখন একটি মেঘ অন্য মেঘের সঙ্গে সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গেই দুটি মেঘের মধ্যে থাকা জলীয় বাষ্পগুলো একে অপরের সংস্পর্শে আসে। তখন সেই মেঘে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ এবং মাত্রা বৃদ্ধি পায়। মেঘের মধ্যে জলীয় বাষ্পর পরিমাণ বা মাত্রা যখন বেড়ে যাবে এবং সেই জলীয় বাষ্পের সাইজ যদি ছোটো ছোটোই থেকে থাকে, তাহলে সেই মেঘ কিন্তু সাদা আর থাকবে না, তখন সেটা হয়ে যাবে কালো। আর এই মেঘ আবার ভেসে বেড়াবে, ভাসতে ভাসতে যদি আবার অন্য কোনো মেঘের সংস্পর্শে আছে, এবং তখন কী হবে, মেঘের মধ্যে থাকা জলীয় বাষ্প আরও বেড়ে যাবে। শুধু তাই নয়, সেই জলীয় বাষ্পর আকারও বেড়ে যাবে। তখন সেই মেঘের রং হয়ে যাবে ফ্যাকাশে বা ধূসর। এই ধূসর মেঘ কিন্তু জলীয় বাষ্প অনেক বেশি থাকে এবং সেখানে জলীয় বাষ্পের পরিমাণ অনেক ভারী হয়, অনেক বড় হয়।
সেই জন্য এই মেঘ বেশিক্ষণ ভেসে থাকতে পারে না। এই মেঘ কিন্তু জলকণা হিসেবে বৃষ্টি হিসেবে পৃথিবীতে ঝরে পড়ে। আর বৃষ্টি হওয়ার পরেই যখন মেঘের মধ্যে থাকা জলকণা কমে যাবে, তখন আবার এই মেঘ সাদা রঙের হালকা মেঘে পরিণত হবে। তখন কিন্তু সেই মেঘে আর বৃষ্টি ঘটানোর ক্ষমতা থাকবে না। তাহলে আমাদের 4 নম্বর যেমন প্রশ্নটা হয়ে গেল মেঘ কিভাবে সৃষ্টি হয়, তার সঙ্গে এটাও আমরা আলোচনা করে দিলাম 5 নম্বরেরটা, যে মেঘের রং বিভিন্ন রকম হওয়ার কারণ কি। এবার দেখো 6 নম্বর প্রশ্নে আছে যে আমাদের ঋতু কয়টি ও কী কী। এটা তো খুব সহজ প্রশ্ন, সবাই জানো। ঋতু 6টি: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত। এবার তার সঙ্গে যে প্রশ্নটা আছে প্রত্যেকটি ঋতুর বৈশিষ্ট্য আলোচনা করো। এইটা আলোচনা করার জন্য আমি তোমাদের আর একটা চার্ট দেখাচ্ছি, লক্ষ্য করো। যদি তোমরা প্রয়োজন মনে করো এই পাতাটার কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। পরবর্তীকালে এই ছকটা কিন্তু তোমরা তোমাদের খাতায় টুকে রাখবে, এর থেকে অনেক প্রশ্ন আসতে পারে। দেখো ঋতুর নাম দেওয়া হয়েছে, কোন কোন মাস নিয়ে ঋতুটা তৈরি সেটা এখানে বলা হয়েছে, আর সেই ঋতুর বৈশিষ্ট্য এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। প্রথম ঋতু গ্রীষ্ম, বৈশাখ জ্যৈষ্ঠ মাস নিয়ে তৈরি। তারপরে ঋতু বর্ষা, আষাঢ় শ্রাবণ মাস নিয়ে তৈরি। তারপরে শরৎ, ভাদ্র আশ্বিন মাস নিয়ে তৈরি। হেমন্ত, কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে তৈরি। শীত, পৌষ ও মাঘ মাস নিয়ে তৈরি। বসন্ত, ফাল্গুন চৈত্র মাস নিয়ে তৈরি। এটা আমরা সবাই জানি। এবার এদের বৈশিষ্ট্য, যেমন ধরো গ্রীষ্মকাল বা গ্রীষ্ম ঋতু, এর বৈশিষ্ট্য হবে দেখো প্রচণ্ড গরম পড়বে। এই সময় দিন বড় হয়। সাধারণত দিন বড় হবে এই কারণেই তোমরা জানো, যেহেতু গরমকাল, গ্রীষ্মকাল সূর্যের আলো অনেকক্ষণ ধরে থাকে, সেই জন্য দিন বড় হয়। এখানে সে কী হয়, এই সময় কী কী ফল আমরা পাবো? আম, জাম, কাঁঠাল, এই ফলগুলো হবে। আর ফুলের মধ্যে বেল, জুঁই, রজনীগন্ধা, টগর, এই সমস্ত ফুল এই সময় ফোটে। এবার চলে আসো বর্ষাকালের বৈশিষ্ট্য। এ সবাই জানি, প্রচুর বৃষ্টিপাত হয় এই সময়। নদী নালা তো জলে ভরে যায়, আবার কখনো কখনো ভাগ্য খারাপ হলে বন্যাও দেখা দিতে পারে। এই সময় চাষের মধ্যে কিন্তু ধান চাষ হয়, কারণ ধান চাষ করার জন্য প্রচুর জল প্রয়োজন, আর প্রচুর মাছও এই সময় পাওয়া যায়। তৃতীয় ঋতু শরৎ, আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ দেখা যাবে এই সময়। এই মেঘে কিন্তু জল থাকে না, সেই জন্য বৃষ্টি হয় না। সাদা কারণ মেঘের মধ্যে জলকণার পরিমাণ খুবই কম এবং ছোট ছোট। হঠাৎ হঠাৎ মাঝে মাঝে বৃষ্টি হয়, পরক্ষণেই আবার ঝলমলে রোদ। কাশফুল ফোটে আর দিন রাত্রি প্রায় সমান হয়। এই সময় আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো হয়, তাই তো। এবার দেখো হেমন্ত, গরম কম থাকে, হালকা হালকা ঠান্ডা হাওয়া পড়ে, দিন আস্তে আস্তে করে ছোট হতে থাকে। দিন ছোট হচ্ছে মানে রাত বড় হচ্ছে আস্তে আস্তে, কারণ শীতের দিকে এগিয়ে আসছি আমরা। ধান পাকতে শুরু করে এবং নানা রকম রবি শস্য পাওয়া যায়। রবি শস্য মানে শীতকালে যে সমস্ত শস্য উৎপাদিত হয় তাকে রবি শস্য বলা হয়। দেখো শীতকালে কি না খুব ঠান্ডা পড়ে, তা নতুন করে জানার কিছু নেই। মাঝে মাঝে আকাশে কুয়াশা পড়ে, মাঝে মাঝে কুয়াশা পড়ে, তোমরা সবাই জানো। নতুন ধান ওঠে এই সময়, খেজুর রস, নলেন গুড়ের রস এগুলো পাওয়া যায়। আর শীতকালের কিছু ফলের নাম লিখে দিতে পারো তোমরা, যেমন এই সময় কমলা লেবু, ঠিক আছে, পাওয়া যায়। এবার দেখো বসন্ত, শীত কমতে শুরু করে, হালকা হালকা বাতাস বইতে শুরু করে, অর্থাৎ এবার শীত আস্তে আস্তে কমে যাচ্ছে। দিন ও রাত্রি প্রায় সমান, গাছে গাছে কোকিল ডাকে। বসন্তে কিন্তু কোকিলের ডাক আমরা শুনতে পাই। অনেক ফুল ফোটে, এই সময় কিন্তু দোল উৎসব পালিত হয়। আবার চলে এলাম মূল প্রশ্নপত্রে। এবার দেখো 7 নম্বর প্রশ্নে কি আছে, যে অঞ্চল ভেদে, ব্র্যাকেটে আছে পাহাড়ি অঞ্চলে, সমুদ্রের ধারে, লাল মাটির অঞ্চলে এবং জঙ্গলের ধারে আমাদের দেশের আবহাওয়া কেমন হয়। অঞ্চল ভেদে বলতে পাহাড়ি অঞ্চলে খুব সোজা, পাহাড়ি অঞ্চলে ঠান্ডা অনেক বেশি থাকবে। সমুদ্রের ধারে আবহাওয়া থাকবে নাতিশীতোষ্ণ, অর্থাৎ না খুব শীত না খুব গরম। আর লাল মাটির অঞ্চলে, যেমন বাঁকুড়া জেলা, লাল মাটির অঞ্চলে এখানে দিনে কিন্তু খুব গরম, আবার রাতে ঠান্ডা। আর জঙ্গলের ধারে,
জঙ্গলের ধারে যে সমস্ত এরিয়া সেখানে কিন্তু ভিজে স্যাঁতস্যাঁতে ধরনের আবহাওয়া বিরাজ করবে। এবার দেখো 8 নম্বর প্রশ্নে আছে যে বিভিন্ন ঋতুতে, ঋতুর তো বৈশিষ্ট্যগুলো পড়লাম, বিভিন্ন ঋতুতে যে 6টা ঋতু আছে কি কি ফুল, ফল এবং ফসল হয়। এটাও আমি তোমাদের আর একটা ছক দেখাবো, সেই ছকটা তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে রাখো, সেটা সেই ছবি থেকে তোমরা পরবর্তীকালে খাতায় টুকে রাখবে। দেখো এইখানে এই ছকের মধ্যে বিভিন্ন ঋতুর নাম এখানে পরপর দেওয়া আছে। তারপরে এই প্রত্যেকটা ঋতুতে কোথায় কি ফুল হয় সেটা এই কলামে দেওয়া আছে। তারপরে এখানে দেওয়া আছে কি কি ফল, কোন ঋতুতে কি ফল পাবো আমরা। আর লাস্টের কলামটায় আছে কোন ঋতুতে কি ফসল আমরা পাবো। যেমন ধরো গ্রীষ্ম প্রথম ঋতুতে ফুলের মধ্যে পাবো কি জবা, টগর, বেল, জুঁই, রজনীগন্ধা, এগুলো আমরা পাই। আর ফল কী কী পাই? গরমকালের ফল আম, জাম, লিচু, তরমুজ, শশা। আর ফসল উচ্ছে, পটল, ঢ্যাঁড়স, বরবটি, সজনে। বর্ষাকালে কী কী ফুল আমরা পাবো? বেল, জুঁই, জবা, টগর, কদম। ফলের মধ্যে কাঁঠাল, ফজলি আম, তাল, শশা, ফুটি। আর ফসলের মধ্যে পাবো নানা রকম শাকসবজি আর করলা, লঙ্কা। শরৎকালে কী কী পাবো? শরতের ফুল কিন্তু শিউলি ফুল। শরৎ বলতেই আমরা শিউলি ফুলের কথা যেন সবার আগে মাথায় আসে। শিউলি, কাশ এবং পদ্ম শরতের ফুল। ফল কী কী? কলা, তাল, নারকেল। আর ফসলের মধ্যে নানা রকমের শাকসবজি। দেখো হেমন্ত, এই হেমন্তে আমরা গন্ধরাজ, দোপাটি আর অপরাজিতা এই ফুলগুলো পাবো। আর এখানে ফলের মধ্যে পেঁপে, কলা, বাতাবি লেবু আর সবেদা। হেমন্তকালে তো কিন্তু তখন আমাদের আমন ধান, বিট, গাজর আর বিন পাবো। দেখো বিট, গাজর শীত আসতে না আসতেই কিন্তু আস্তে আস্তে আমরা মার্কেটে পেয়ে যাব। এবার হচ্ছে শীতকাল, কি না গাঁদা। শীতকালে তো গাঁদা ফুল প্রায় প্রত্যেকের বাড়িতেই হয়। গাঁদা, ডালিয়া, দোপাটি, চন্দ্রমল্লিকা এগুলো শীতের ফুল। আর ফলের মধ্যে কমলা লেবু, আপেল, কুল এগুলো পাওয়া যায়। এছাড়া ফসলের মধ্যে আলু, কপি, কপির মধ্যে বাঁধাকপি, ফুলকপি দুটোই, মূলো, শিম, পালং এগুলো পাওয়া যায়। শীতে কিন্তু অনেক ফসল পাওয়া যায়। তারপরে আসছে বসন্তকাল, এই সময়কার ফুল হচ্ছে রজনীগন্ধা, কৃষ্ণচূড়া আর গাঁদা। আর ফলের মধ্যে বসন্তে হচ্ছে কাঁচা আম, কুল। আম সে সময় চলে আসছে কিন্তু কাঁচা আম, ঠিক আছে। আর সর্ষে, তিল এই সমস্ত ফসল আমরা সেই সময় পাই। বিভিন্ন ঋতুতে কী কী ফুল, ফল আর ফসল হয় সেটা তো আমরা জানলাম। এবার আমরা আলোচনা করব বিভিন্ন ঋতুতে কি কি উৎসব হয়, অর্থাৎ কোন ঋতুতে কি উৎসব হয় সেটা এবার আমরা আলোচনা করব। এটাও আমি তোমাদের একটা ছক দেখাবো, পারলে সেটার স্ক্রিনশট নিয়ে রাখো। দেখো এইখানে বিভিন্ন ঋতুর নাম পরপর আছে, আর এই দিকে আছে কোন ঋতুতে কি উৎসব হয়। যেমন গ্রীষ্মকাল, গ্রীষ্ম ঋতুতে নববর্ষ, গণেশ পুজো, বুদ্ধ পূর্ণিমা, মে দিবস আর ষষ্ঠী পুজো হয়, মানে জামাই ষষ্ঠী। বর্ষা ঋতুতে রথযাত্রা হয়, রথ, বন মহোৎসব আর সেই সময় স্বাধীনতা দিবস 15 আগস্ট উদযাপিত হয়। শরৎ ঋতু আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, ভাইফোঁটা এবং গান্ধী বার্থডে বা গান্ধী জয়ন্তী কিন্তু এই সময়ের মধ্যেই পড়ে। তারপরে হেমন্ত, এই হেমন্ত ঋতুতে কালী পুজো আসে। কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, ভাইফোঁটা, কার্তিক পুজো এগুলো সব হেমন্ত ঋতুতে আসে। আর এই শরৎ ঋতুতে কিন্তু এটা ভাদু উৎসব হবে, ভাদু উৎসব। আর হেমন্তে কিন্তু এটা ভাইফোঁটা আসবে। এবার দেখো শীত ঋতুতে কী কী আসবে। ইংরাজি নববর্ষ জানুয়ারি মাস, ইংরাজি নববর্ষ, বড়দিন 25শে ডিসেম্বর, এগুলো সব শীতকালের মধ্যে পড়বে। পৌষ পার্বণ, পিঠে খাবার পালা, প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো এগুলো সব শীত ঋতুর মধ্যেই পড়বে। আর লাস্টের ঋতু হচ্ছে বসন্ত ঋতু, দোলযাত্রা বা দোল উৎসব, বাসন্তী পুজো, মহাবীর জয়ন্তী, চড়ক, গাজন আর শিবরাত্রি এগুলো বসন্ত ঋতুর উৎসব।
আবার চলে এলাম মূল প্রশ্নপত্রে। দেখো এই 10 নম্বর প্রশ্ন যেটা লেখা আছে যে বিভিন্ন প্রাণীরা কে কোথায় থাকে, এখান থেকে কিন্তু খুব প্রশ্ন আসে যে কোন প্রাণীর বাসস্থান কোনটা। এটাও তোমাদের একটা ছক দেখানো হচ্ছে, তোমাদের কাজে লাগতে পারে, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখো। দেখো লক্ষ্য করো এই ছকটাতে এই দিকে বিভিন্ন প্রাণীর নাম পরপর দেওয়া আছে, আর এই সাইডে কে কোথায় থাকে সেগুলো দেওয়া আছে। যেমন প্রথমেই আরশোলা, এরা তো রান্নাঘর, গুদামঘর, আস্তাকুর, নর্দমা এই সমস্ত নোংরা জায়গায় থাকে। পায়রা, এরা থাকে বাড়ির ছাদে, কর্নিসে, ঘুলঘুলিতে এবং গাছের ডালে। পায়রা তো মানুষের সঙ্গে থাকতেই পছন্দ করে, তোমরা জানো। কাক, কাক কোথায় থাকে? গাছের ডালে, লাইট পোস্টে এবং পুরনো ভাঙা বাড়িতে কিন্তু কাকের বাসস্থান। রুই মাছ, এটা বলার কিছু নেই, পুকুর, দিঘি, বড় জলাশয়ে থাকবে এরা। বাঘ, এটাও সবাই জানো, গভীর জঙ্গল, পাহাড়ে, গুহায় এগুলোতে থাকবে। গোসাপ কোথায় থাকবে? না খাল, বিল, জলাশয়ে। কচ্ছপ পুকুর, নদী, সমুদ্রে। উট, প্রশ্নে আসে এটা, উট থাকবে কিন্তু মরুভূমিতে। চড়ুই পাখি, এরা বাড়ির ঘুলঘুলি, ঘরের চালের নিচে, ফাঁক ফোকরে বাসা বাঁধে। আর মশা, মশা থাকবে ঝোপঝাড়ে, নর্দমায়, অন্ধকারে, এই সমস্ত জায়গায় মশা বাস করে। তাহলে এই 10 নম্বর প্রশ্নটাও হয়ে গেল। আর লাস্ট প্রশ্ন হচ্ছে পরিযায়ী পাখি বলতে কি বোঝো? প্রত্যেক বছর শীত পড়তে না পড়তেই আমাদের দেশের খালে বিলে নানা সময়ে নতুন নতুন ধরনের অনেক পাখির আগমন হয়। এই পাখিগুলোকে কিন্তু আমরা বছরের অন্যান্য সময় দেখতে পাই না। এই শীত পড়ার সময় দেখি কিছুদিনের জন্য এরা থাকে, আবার এরা যে কোথায় চলে যায় আমরা খুঁজে পাই না। আসলে এই পাখিগুলো কিন্তু কেউই আমাদের দেশের পাখি নয়, এইগুলো অপেক্ষাকৃত অনেক ঠান্ডা অঞ্চলের পাখি। যেমন সাইবেরিয়া টাইবেরিয়ার দিকে যখন শীতকালে অনেক ঠান্ডা পড়ে যায়, তখন এই পাখিগুলো অপেক্ষাকৃত কম ঠান্ডার দেশ যেমন আমাদের দেশে, এই সমস্ত দেশে চলে আসে কিছুদিনের জন্য। আবার যখন ঠান্ডাটা কমে যেতে শুরু করে তখন কিন্তু এরা যে যার নিজের দেশে চলে যায়। এদেরকে বলা হয় পরিযায়ী পাখি। এরকম কিছু পরিযায়ী পাখির নাম হলো শামুক খোল, পিনটেল, হুইসলিং ডাক, এইগুলো। বর্তমানে কিন্তু চোরা শিকারীরা এই ধরনের পাখি শিকার করে নেওয়ায় এবং বর্তমানের যা টেম্পারেচার আমাদের দেশে ক্রমশ আস্তে আস্তে বাড়ছে, সেই সমস্ত কারণের জন্য এই পরিযায়ী পাখির সংখ্যা কিন্তু ধীরে ধীরে আমাদের দেশেও অনেক কমে যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে এই অধ্যায়টা আমরা পুরোটা শেষ করে দিলাম। এবার তোমরা কি শিখলে, কিছু প্রশ্ন উত্তর আলোচনা করলে বা কিছু প্রশ্ন উত্তর আমি তোমাদের বলে দিলে এই পাঠ তোমাদের সম্পূর্ণ হবে। তারপর তোমরা বই থেকে এই অধ্যায়টা পড়বে। আর আমার দৃঢ় বিশ্বাস এই অধ্যায় পড়ার পর এইখান থেকে কারোর কোনো প্রশ্ন নিয়ে কোনো রকম সমস্যা হবে না এবং প্রত্যেকে পরীক্ষায় অনেক অনেক ভালো নাম্বার পাবে। এবার এখান থেকে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেবো, এগুলো ভালো করে মন দিয়ে শোনো, পারলে স্ক্রিনশট নিয়ে রাখো আর খাতায় তুলে রাখো। দেখো, বায়ুমণ্ডলের মধ্যে সবথেকে বেশি পরিমাণে কোন গ্যাস আছে? এটা হবে নাইট্রোজেন। বায়ুমণ্ডলে সবথেকে কম পরিমাণে কোন গ্যাস থাকে? কার্বন ডাইঅক্সাইড। আমরা কোন গ্যাসের সাহায্যে শ্বাসকার্য সম্পন্ন করি? অক্সিজেন। আগুন জ্বালাতে কোন গ্যাস সাহায্য করে? অক্সিজেন। বায়ুর কোন গ্যাস প্রোটিনের মূল উপাদান? নাইট্রোজেন। উদ্ভিদ খাদ্য প্রস্তুত করার সময় বায়ুমণ্ডলের কোন গ্যাস শোষণ করে? কার্বন ডাই অক্সাইড। শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে নাকি বেশি থাকে? শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। সেই কারণেই তো শীতকালে জামাকাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। কোন সময় ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং কেন? আগে যেটা বললাম একই উত্তর। শীতকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ এই সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ
কম থাকে? গ্রাম এবং শহরের মধ্যে কোথায় বায়ুতে ধুলোবালি বেশি থাকে? সবাই জানো, উত্তর হবে শহরে ধুলোবালি বেশি থাকে। বনাঞ্চল এবং শিল্পাঞ্চলের মধ্যে কোথাকার বায়ুতে বেশি অক্সিজেন থাকে? অবশ্যই বনাঞ্চলে হবে, যেহেতু বনভূমি সেখানে বেশি থাকবে। 3টি নিষ্ক্রিয় গ্যাসের নাম বলো। নিয়ন, ক্রিপ্টন, জেনন। বায়ু কি ধরনের পদার্থ? বায়ু হলো মিশ্র পদার্থ। দিন ছোট, রাত বড় হয় কোন ঋতুতে? শীত ঋতুতে। কোন ঋতুতে শিশির পড়ে? এটাও শীত ঋতুতে শিশির পড়ে। হেমন্ত ঋতুও হবে। রবি শস্য পাওয়া যায় কোন সময়? শীতকালে। কাল বৈশাখী কোন ঋতুতে দেখা যায়? গ্রীষ্ম ঋতুতে। কয়েকটি শীতকালের সবজির নাম লেখো। এটা তো বলার কিছু নেই, সবাই পারবে। গ্রীষ্মকালে পাওয়া যায় এমন 3টি ফলের নাম লেখো। আম, জাম, কাঁঠাল। শিশু দিবস, গান্ধী জয়ন্তী, শিক্ষক দিবস, প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়? 14ই নভেম্বর শিশু দিবস। গান্ধী জয়ন্তী 2 অক্টোবর। শিক্ষক দিবস 5 সেপ্টেম্বর। প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি। বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে নাকি বেশি থাকে? বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, আর সেই কারণেই বর্ষাকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় না। কোন ঋতুতে ধান চাষ হয়? উত্তর হবে বর্ষা ঋতুতে। কারণ বর্ষা ঋতুতে ধান চাষ হয় এই কারণ ধান চাষ হতে প্রচুর জল প্রয়োজন। এক বীজযুক্ত কয়েকটি ফলের নাম করো। অর্থাৎ কয়েকটা ফলের নাম করতে হবে যাদের একটি বীজ থাকে। কোনগুলো হবে? আম, জাম, লিচু ইত্যাদি। বহু বীজযুক্ত বা একাধিক বীজযুক্ত বীজই হলো বহু বীজযুক্ত। তাহলে এরকম বহু বীজযুক্ত কয়েকটা ফল কী হবে? কাঁঠাল, লেবু ইত্যাদি। বৌদ্ধদের ধর্মীয় উৎসব কোনটা? বুদ্ধ পূর্ণিমা। একই রকমভাবে জৈনদের যে ধর্মীয় উৎসব তাকে আমরা কি বলে জানি? মহাবীর জয়ন্তী। পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার রয়েছে? এটা হচ্ছে জলদাপাড়ায়। আর পশ্চিমবঙ্গের কোথায় রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়? সেটা হচ্ছে সুন্দরবনে। এই পাতাটিরও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। দেখো পরের প্রশ্ন, তাল গাছে কোন পাখি বাসা তৈরি করে? উত্তর হবে বাবুই পাখি। শিয়াল কোথায় থাকে? শিয়াল মাটির নিচে গর্ত তৈরি করে থাকে। বরফের দেশের 2টি প্রাণীর নাম লেখো। বরফের দেশের 2টি প্রাণী হলো সাদা ভাল্লুক এবং পেঙ্গুইন। পরের প্রশ্ন দেখো, পাহাড়ি অঞ্চলের 2টি গাছের নাম লেখো। পাইন, ওক। জলে ভেসে বেড়ায় কোন উদ্ভিদ? কচুরিপানা। মরুভূমিতে কী জাতীয় গাছ জন্মায়? মরুভূমিতে কাঁটা জাতীয় বা ক্যাকটাস জাতীয় গাছ জন্মায়। শ্বাসমূলযুক্ত গাছ কোন এলাকায় দেখা যায়? শ্বাসমূলযুক্ত গাছ লবণাক্ত এলাকায় দেখা যায়, যেখানে মাটিতে নুনের পরিমাণ অনেক বেশি, সেই সমস্ত এলাকায় শ্বাসমূলযুক্ত গাছ দেখা যায়। পাচনতন্ত্রে কোন প্রাণীর বাস? পাচনতন্ত্রে কৃমির বাস। চারিদিকে বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে কেন? তার কারণ শহর তৈরি করা হচ্ছে। শহর তৈরি করার জন্য চারিদিকের বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে। ভারতের কোন অভয়ারণ্যে সিংহ দেখা যায়? ভারতের একমাত্র গির অভয়ারণ্যে সিংহ দেখা যায়। ভারতের কোথায় মুগা রেশম দেখা যায়? একমাত্র আসামে মুগা রেশম দেখা যায়। হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগ রক্ষা করেছে কোন সেতু? উত্তর রবীন্দ্র সেতু। জলদাপাড়া জঙ্গলের ভেতর দিয়ে বইছে কোন নদী?
হলং নদী। আর 2টি পরিযায়ী পাখির নাম করো। উত্তর হবে পিনটেল এবং হুইসলিং ডাক। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।